তিনজন অনশনে, একদল গান্ধী মূর্তির নিচে অবস্থানে। এদের কি কোনোভাবে মনে করছেন যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? মুখ্যমন্ত্রী যেদিন শিক্ষকদের নিয়ে সভার আয়োজন করেছিলেন এবং প্রথমেই তিনি 7,000 যোগ্য শিক্ষক বলে যাদের এন্ট্রি পাস দিয়েছিলেন, সেটাই ছিল এই সরকারের সবচেয়ে বড় অযোগ্যতা। মুখ্যমন্ত্রী তখন সেগ্রিগেট করতে পারলেন না, 3 বছর ধরে পারলেন না কে যোগ্য কে অযোগ্য। এখন সভা যিনি পরিচালনা করলেন, যে শিক্ষক এবং যে দুজন বক্তব্য রাখলেন, তারা শিক্ষক হয়ে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য রাখলেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করলেন এবং বসংগত যাদের এই মঞ্চে নিয়ে আসা হয়েছিল তাদেরও যে বক্তব্য ছিল, তাদের মধ্যে উপাচার্যরাও ছিলেন, সেটাও কার্যত ভারতীয় সংবিধানের বিরোধী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী, গোটা শিক্ষা নীতির বিরোধী। আর এখন যেটা করছেন, এখন তারা বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন। যে অনশন করছে তাদের রিপ্রেজেন্টেশন নেই, ওর মধ্যে কে চাকরি কিনেছে এরকম লোকও পৌঁছে যাচ্ছে, অন্তত ওখানকার শিক্ষকদের যে বক্তব্য, এটা তো চাইবেই এই সরকার দমন করতে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও চাকরিহারাটা তারা কিন্তু আশ্বস্ত নয় কোনোভাবে। তাদের দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত অনশন চলছে। দেখুন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বক্তব্যের থেকে কোনো নির্যাস বেরিয়ে আসবে না, এটা প্রত্যেকের জানা। কিন্তু যারা আন্দোলন করছেন তারা কখন, কোথায়, কিভাবে আন্দোলন করবেন সেটা সম্পূর্ণ তাদের বিষয়। প্রশ্নটা আইনের। সিবিআই ফরিদাবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, কিন্তু সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করে একথা বলেনি যে সেই হার্ড ডিস্কটা যে সঠিক সেটা পর্ষদ মেনে নিয়েছে। পর্ষদ চাইলে, তৃণমূল কংগ্রেস চাইলে যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারে, কিন্তু তৃণমূল চাকরি বিক্রেতা এবং চাকরি ক্রেতা এদের চেনে, কিন্তু তাদের নাম তারা সামনে আনবে না। তৃণমূল নিজেরা বাঁচানোর জন্য, চোরেদের বাঁচানোর জন্য আজকে 20,000 পরিবারের সর্বনাশ করলো, তাদের ধ্বংসের দিকে ঠেলে দিল। অনশন মঞ্চে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, তারা গিয়েছিলেন। তারপর থেকে কার্যত একটা বিচ্ছিন্ন অন্যদের থেকে। দেখুন, বিষয়টা নিয়ে আমরা চাই এটা অরাজনৈতিক আন্দোলন হোক। গোটা সমাজের মানুষ আজকে প্রতিবাদ করছেন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে তৃণমূল কংগ্রেসকে। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত এবং সর্বাত্মক হোক। শিক্ষকদের সমাজে একটা নির্দিষ্ট মর্যাদা আছে, শিক্ষককে লাথি মারা হচ্ছে। বহু শিক্ষক আছেন যারা আগে চাকরি পেয়েছেন, তারা বলছেন আমরা ছাত্রদের চোখের দিকে তাকাতে পারছি না, কারণ আমাকে ভাবছে না তো যে আমি চাকরিটা কিনেছি। এটা হলো বর্তমান পরিস্থিতি। তো এই জন্য দলমত নির্বিশেষে সমস্ত মানুষ প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, এটা আমরা চাই। আর তৃণমূলের বিসর্জন ছাড়া এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। রামনবমীর পর বলছে যে চাকরি চলে গেছে, কেন স্কুলে যাচ্ছে? আদালতের নির্দেশ, সেটা তো অবমাননা হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো আদালতের ঊর্ধ্বে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো রাজ্যটাকে একটা পৃথক দেশ মনে করছেন, ইসলামিক রিপাবলিক মনে করছেন, যার উনি নেত্রী। সুতরাং ওনার কাছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই, সংবিধান নেই, ভারতের সুপ্রিম কোর্ট নেই, কলকাতার হাইকোর্ট নেই, দেশের প্রধানমন্ত্রী নেই, দেশের রাষ্ট্রপতি নেই। উনি উনি এবং উনি, একমাত্র উনিই আছেন। সেই জন্য উনি সমস্ত কিছুকে অগ্রাহ্য করেছেন। আর উনি তো মুড়ি মিছড়ি একদর করে দিয়েছেন, চাল থেকে তো কাঁকড় ভেজে বার করে দেননি, বলে সবাই যাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গ, এগিয়ে বাংলা। রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি রক্ষার বার্তা মুখ্য সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন, স্পষ্টভাবেই বলা হয়েছে সেই আইনকে রাজ্য সরকার সমর্থন করে না, বাংলায় তা বলবৎ হবে না। তাহলে হিংসা কেন? প্রশাসক মমতা এও স্পষ্ট করে দিয়েছেন, হিংসায় যারা উস্কানি দিচ্ছে তাদের কাউকে রেয়াত করা হবে না। এই হিংসা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য। দেশের পার্লামেন্ট একটা আইন পাশ করেছে, সেখানে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই প্রশ্নের উত্তর বিলের প্রত্যেকটা ছত্র ছত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছে, দেশের আইনে সেটা পরিণত হয়েছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন সেটা পশ্চিমবঙ্গে বলবৎ হতে দেবেন না।
এই বক্তব্যের জন্যই তো এই মৌলবাদীরা সাহস পাচ্ছে। তারা বলছে ভারতের সংবিধান মানি না। মুখ্যমন্ত্রীর রাজনীতি এই 30% মানুষকে নিয়ে, এবার বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছেন। তারা ভাবছেন এরপরে তো এক বাস থেকে গেরুয়া রঙের পতাকা খুলে দিচ্ছে, আগামী দিনে এসে আমার লক্ষ্মীর আসন থেকে লক্ষ্মীকে ছুঁড়ে ফেলে দেবে। একজন মন্ত্রী বলছেন যে আমরা সবাই হিন্দুরা দুর্ভাগা, আমাদের ধর্মান্তরিত করতে হবে। তাহলে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, সবাইকে বলুন ওই ধর্ম গ্রহণ করে নিতে। সবাই আমরা ফেজ কেমে হিজাব পড়ে নিই, গল্প শেষ, আর কোনো সংঘর্ষ নেই, শান্তি। তো সেটাই চলবে দেশ রাজ্যের। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্যই এত গন্ডগোল। এবং সেখানে শাসক দলের তরফ থেকে অভিযোগ, এত মানবাধি করা হচ্ছে, সমস্ত শীর্ষ নেতা সামিল হচ্ছেন, মেরুকরণের উপর ভরসা রাখা হচ্ছে। অভিযোগ, দেখুন, রামের দেশে হনুমানের পুজো হবে না, হনুমান জয়ন্তী হবে না। হিন্দুর দেশে হিন্দু ধর্মাচরণ হবে না, তা নিয়ে মিছিল বেরোবে না। মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসা সব আছে, কিন্তু তার সঙ্গে আছে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে না তো? এবং সেই অনিশ্চয়তা থেকেই সংঘবদ্ধতা তৈরি হয়েছে। সংঘবদ্ধতার মধ্য থেকে খাতরত্বের জন্মাচ্ছে যে না, অনেক হয়েছে, এবারে যদি আক্রমণ হয় তাহলে তার পাল্টাও কি করে দিতে হয় সেটা আমরা জানি। এই বোধ এখন মানুষের মধ্যে তৈরি হয়েছে। বাংলা ও বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেশব্যাপী ওয়াকআপ যে সংশোধনী আইন, তা নিয়ে পাল্টা প্রচারে নামতে চলেছে বিজেপি। বিজেপি কোনো পাল্টা প্রচারে নামছে না। বিজেপি ওয়াকফ সংশোধনী বিলের প্রয়োজনীয়তা কি ছিল সেটা মানুষকে বোঝাতে চাইছে। ওয়াকফ নিয়ে যারা ধর্মীয় বিভাজন তৈরি করছে, সাম্প্রদায়িক ঘৃণ্য রাজনীতি করছে, ওয়াকফকে সামনে রেখে যে দেশ বিরোধী শক্তি আজকে মুর্শিদাবাদে মানুষকে কুপিয়ে খুন করছে, সরকারি সম্পত্তিতে আগুন লাগাচ্ছে, পুলিশের উপরে পাথর ছুটছে, পুলিশের জিপ জ্বালাচ্ছে, আজকে সেটা কেন, এটা বোঝাতে বিজেপি দেশ জুড়ে নেমেছে। ওয়াকফ সংশোধনী বিল অসহায় মুসলমানদের স্বার্থে, ওয়াকফ সংশোধনী বিল অসহায় মহিলাদের স্বার্থে, শিশুর স্বার্থে, প্রান্তিক মুসলিম সমাজের স্বার্থে। যারা ওয়াকফের প্রপার্টিকে লুট করে বিক্রি করেছে বিভিন্ন জায়গায়, যারা বিভিন্ন প্রপার্টিকে ওয়াকফ বলে ঘোষণা করে দিয়ে দখল করে নিচ্ছে, আজকে সেটা যে অবৈজ্ঞানিক, সেটা যে করা যায় না, আগে যেত এখন যে যাবে না, এটা বোঝাতে বিজেপি লাগছে। এই যে বলছে নবান্ন আমাদের, রাইটার্স বিল্ডিং ওয়াকফ প্রপার্টি, ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি, ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াকফ প্রপার্টি, তাহলে তো গোটা বাংলাটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে, দেশটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। এত প্রপার্টি কোথা থেকে এলো? যে সমাজের অধিকাংশ মানুষ দরিদ্র, দারিদ্র সীমার নিচে, যে সমাজের মানুষরা সেন্ট্রাল গভর্নমেন্টের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের প্রায় 30% বেশি বেনিফিশিয়ারি, তারা এত সম্পত্তি পেল কোথা থেকে? কে দান করলো? এগুলো সব দখলদারি। আর মতোয়ালি আছে, তারা বিক্রি করছে। আপনি যান না কড়াইয়া থানার উল্টো দিকে প্রপার্টি বিক্রি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যে ভবানীপুরের, যেখান থেকে উনি নির্বাচিত, সেখানের ওয়াকফ প্রপার্টি বিক্রি করে দিয়েছে, প্রমোটার বাড়ি করছে। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ভাড়া মাসে 1.5 লক্ষ টাকা, টলিগঞ্জ ক্লাব ভাড়া 1.5 লক্ষ টাকা। তলা থেকে টাকা কোথায় যাচ্ছে? আপনি মেম্বারশিপ নিতে গেলে 1.5 কোটি টাকা লাগবে আজকে গলফ ক্লাবে। এটি তামাশা চলছে নাকি? বঞ্চিত হচ্ছে কারা? অসহায় মুসলমানরা, তাদের পাশে বিজেপি। এতে হাইকোর্ট বলল যে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করতে চাওয়া হচ্ছে। কৃষ্টি সংস্কৃতি বাংলার পরিচয়, এলাকার শান্তি শৃঙ্খলা কৃষ্টি বজায় রাখতে হবে। কেউ কেউ চায় বাংলায় আগুন জ্বালাতে, বাংলাকে ভাতে মারতে চাওয়া হচ্ছে, বাংলার পেটে লাথি মারছে, কিন্তু দুঃসাহস নেই। এবং ডিএম বিএসএফ এর সাহায্য চাওয়া হয়েছে। আমরা সিএফএফ কে বলি রাজ্যের সঙ্গে কাজ করতে, তার মধ্যে রাজ্য রিপোর্ট দিয়ে জানালো হাইকোর্টের বেঞ্চ। ডিএম এসপি কে এত কথা কে বলেছে? আগের কথাগুলো আইনজীবী বলেছে। আজকে যে বেঞ্চ হাইকোর্টের, সেখানে সরকারি পক্ষের আইনজীবী, সরকারি পক্ষের আইনজীবী সরকারি পক্ষের আইনজীবী যা বলেছেন বিচারপতির সামনে, তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়, অপদার্থ নয়।
পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে চিনেছে, জেনেছে, এখন ছাড়ছে। পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এরা কারা তৈরি করেছে প্রত্যেকের জানা। রাজ্যে অস্ত্র হাতে মহরমের মিছিল চলবে, কালী পুজো প্যান্ডেল ভেঙে দেবে, কালী মূর্তি ভেঙে দেবে, শিব মন্দির ভেঙে গুঁড়িয়ে দেবে, আর বাদ বাকি হিন্দুরা বসে কি মানে চাল আর ডাল মিশিয়ে বাঁচবে ঘরে বসে, তারপরে বাংলাদেশের মতো একদিন সর্ব চলে যাবে এখানে। এটা বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ আমরা বানাতে দেব না। এটাই হচ্ছে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মানসিকতা। তার জন্য রাস্তায় তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হিন্দু যেখানে কম থাকে সেখানেই দাঙ্গা হয়, তা সেখানেই আক্রান্ত হচ্ছে হিন্দুরা, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন জঙ্গিপুরে। আজকে আরো একটা বিষয়, আর একটা বিষয়, যে রাজ্যকে 30 মিনিট সময় দেওয়া হলো। পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না, গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছে, ও আমাদের দলে যখন এসেছিল অনেক লম্বা চওড়া কথা বলে গেছে মুখ্যমন্ত্রী সম্পর্কে, মুখ্যমন্ত্রীর পরিবার সম্পর্কে, মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেস সম্পর্কে। সেগুলো এখন বললে লজ্জা পাবে, সব ছাড়, সবাই প্রশ্নের উত্তর দেওয়া কথা বলবে। জাভেদ খান বলছে গুজব তৈরির কারখানা চলছে। জাভেদ খান বলছে গুজব তৈরির কারখানা চলছে। জাভেদ খান, ওনাকে একটু গিয়ে জিজ্ঞাসা করুন কড়েয়া থানার উল্টো দিকের বাড়িটা কে তৈরি করেছিল ওয়াকফ প্রপার্টি। আর ওনাকে একটু বলুন উনি যেখানকার নেতা, যে অঞ্চলের উনি কাউন্সিলর ছিলেন, দুর্দণ্ড প্রতাপ ওনার যে সহচরেরা বিচরণ করে, সেখানে রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কারা বাড়ি করেছিল। ওনার ভয়ে কে এখান থেকে দুবাই চলে গেছে। ওনাকে জিজ্ঞাসা করুন তৃণমূল ভবনের পিছনে কারা কনস্ট্রাকশন করেছে। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন রুবি থেকে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সেখানে এত বড় বড় আবাসন তৈরি হয়েছে, কারা আছে পেছনে। এর উত্তর আগে জাভেদ খানকে দিতে বলুন, তারপর গুজবের কথা বলবেন। শুভেন্দু অধিকারী যে দায়ের করা রিপোর্ট দেবে, অবস্থান স্পষ্ট করবে। আজকে কোর্ট বলল, দেখুন রাজ্য পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। সেদিন জঙ্গিপুরের ঘটনায় প্রকাশ্যে আপনাদের সংবাদ মাধ্যমে দেখা গেছে পুলিশ হাতজোড় করে দোকানদারদের অনুরোধ করছেন যে আপনারা শাটার তুলুন, আমাদের ঢোকান, আমাদের বাঁচান। পুলিশ দৌড়চ্ছে প্রাণ ভয়ে, পুলিশের উপরে পাথর পড়ছে, পুলিশের গাড়ি জ্বলছে। সিএর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক হয়েছিল, ট্রেনে আগুন লেগেছিল, রাজপথ বন্ধ ছিল, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, বাবা ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছে। কে গুলি চালিয়েছে? একটি ছেলে মারা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের। কে গুলি চালালো? কোথা থেকে ওখানে বন্দুক এলো? তখন তো তাণ্ডব চলছে। রাস্তায় যারা ছিল তারা তো ওই মৌলবাদীরা, যারা ভারতের সংবিধান মানে না। তাদের গুলিতে কি পুলিশের গুলিতে ছেলেটি মারা গেল। নিষ্পাপ ছেলে, সে বেচারি আসছিল, আর সেটাকে কেন্দ্র করে তাকে মেরে উত্তেজনা তৈরি করা হলো। এটা পরিকল্পিত চক্রান্ত করে আজকে বাবা ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুট করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, চারিদিকে সন্ত্রাস চলেছে। পুলিশ কোথায় নিয়ন্ত্রণ করতে পারছে? সিআইএসএফ নামাক, সেনা নামাক প্রয়োজনে। সীমান্তবর্তী জেলার সম্পূর্ণ জনসন্তুলন বদলে গিয়ে আজকে মৌলবাদীদের কাছে, ধর্মান্ধদের কাছে, বিভাজনকারীদের কাছে ক্ষমতা চলে গেছে তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির কারণে।